জি, ধন্যবাদ। আমরা যেতে পারি, আলহামদুলিল্লাহ। জি। যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমিও আমার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। জি মামুন ভাই, আমরা আজকে জানি যে যে আমি 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 আসলে যখন কারিগরি সংযুক্তি প্রতিষ্ঠিত হতে চেষ্টা করছিল, তখন আমি বলছিলাম যে আজকে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ দিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে, কিন্তু আপনার স্পষ্ট দাবি ছিল গণভোট আগে হতে হবে, জুলাই সনদের সব বাস্তবায়ন করতে হবে, তারপর জাতীয় সংসদ নির্বাচন। এখন সরকারের সিদ্ধান্ত জাতীয় নির্বাচনের দিনই হবে যে গণভোট। এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি, জনাব মোহাম্মদ মামুনুল হক? যে ইতিমধ্যে আমি আমার এবং আমাদের দলীয় প্রাথমিক তাৎক্ষণিক প্রতিক্রিয়া আমরা ব্যক্ত করেছি। আমরা মনে করি যে জুলাই সনদের বাস্তবায়নের যে গণভোট, সেই গণভোটকে জাতীয় নির্বাচনের দিনে একই সাথে আয়োজনের ঘোষণা দিয়ে জাতিকে হতাশ করা হয়েছে। এবং আমরা মনে করি যে এতে গণভোটের যে তাৎপর্য, জুলাই সনদের যে গুরুত্ব, সেটা আহ, অর্জিত হবে না। জুলাই সনদের প্রতি মানুষের যে মনোযোগ হওয়ার কথা, চার চারটা প্রশ্ন রাখা হয়েছে। এই প্রশ্নগুলো সাধারণ মানুষের অনুধাবন করা, উপলব্ধি করা, তারপরে মনোযোগ সহ সেই বিষয়ে নিজের মতামত ব্যক্ত করা, এই বিষয়গুলো জাতীয় নির্বাচনের সাথে যখন প্রতীক এবং প্রার্থীদের তুমুল একটা প্রতিযোগিতার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই ডামাডোলে আমরা মনে করি গণভোটের মতো, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়নের মতো রাষ্ট্রের অন্যতম আগামীর রূপরেখা নির্ধারক এমন একটি বিষয়ের গণভোট আয়োজন করার কোনোভাবেই যথাযথ পরিবেশ নিশ্চিত করা যাবে না। এখন গণভোট জুলাই সনদ নিয়ে আপনাদের যে আন্দোলন চলমান ছিল, সেটা কি থাকবে নাকি স্থগিত করবেন? আপনাদের সিদ্ধান্তটা কি এই মুহূর্তে? না, এখানে আমাদের অনেকগুলো বিষয় ছিল আন্দোলনের। তার মধ্যে অন্যতম একটা ছিল যে সরকারি আদেশের মাধ্যমে, রাষ্ট্রীয় আদেশের মাধ্যমে জুলাই সনদের প্রাথমিক যে আহ, আইনি ভিত্তি প্রদান। আমরা যদিও প্রত্যাশা করছিলাম যে সরকারি অন্য কোনো আদেশের মাধ্যমে হবে, এরপরে যেভাবে আদেশ হয়েছে আমরা সেটিকে স্বাগত জানাই। যে একটি সরকারি আদেশ জারি হয়েছে, সেই আদেশ জারির মাধ্যমে জুলাই সনদের প্রাথমিক আইনি ভিত্তি হয়ে গেল। এটি প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে আমাদের যে গণভোট জাতীয় নির্বাচনের আগে পৃথকভাবে চাওয়ার যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, সেক্ষেত্রে অনেকগুলো বিষয় ছিল। সেই বিষয়গুলোকে, এর মধ্যে গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয়কেই প্রশ্ন আকারে যে গণভোটের চারটি যে পয়েন্ট ওখানে নির্ধারণ করা হয়েছে, তার মধ্যে বেশ কিছু বিষয় রয়েছে। হুম। কাজেই সেই ক্ষেত্রে আমাদের আংশিক দাবি এখানে বাস্তবায়িত হচ্ছে, কিন্তু বড় দাবি যেটা ছিল যে গণভোটের যে গুরুত্ব, জুলাই সনদের যেই দাবি, সেই দাবির প্রেক্ষিতে যেভাবে গণভোট হওয়ার কথা, সেই গণভোটের তাৎপর্য হারানোর প্রেক্ষিতে আমরা এটাকে স্বাগত জানাতে পারছি না। আমরা যেহেতু এই বিষয়টা আরো পর্যালোচনার বিষয়, দলীয় ফোরাম এবং 8 দল আমরা যারা আন্দোলনে আছি, এই বিষয়গুলো আমাদের 8 দলীয় ফোরামেও আলোচনা হয়ে তারপরে আমরা পরবর্তী একটা পদক্ষেপ বা আমাদের পরবর্তী ঘোষণা আমরা জাতির সামনে দিব ইনশাল্লাহ। তার মানে আন্দোলন চলবে কি চলবে না সেটা আপনারা মানে সিদ্ধান্ত নিয়ে তারপরে জাতির সামনে আপনারা পরে জানাবেন। এই মুহূর্তে আন্দোলন স্থগিত থাকবে না চলবে সেই ব্যাপারে আপনারা কোনো সিদ্ধান্ত নেন নাই? এই মুহূর্তে আমাদের যেই কর্মসূচি আগে থেকে ঘোষণা করা আছে, হুম হুম। সেই কর্মসূচিগুলো পালিত হবে এবং আগামী 16ই নভেম্বর আমরা একটি সম্মিলিত বৈঠকে ওকে। সিদ্ধান্ত রয়েছে। আমরা আশা করছি সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। আপনারা অনেক বছর ধরেই বলছেন যে ক্ষমতায় যেতে পারলে ইসলামী শরিয়া মোতাবেক রাষ্ট্র আপনারা চালাবেন। আপনাদের দলের নাম থেকে খেলাফতের বিষয়টি স্পষ্ট হওয়া যায়, তার জন্যই রাজনীতি করছেন। আমাদের একটা ছোট্ট প্রশ্ন আছে যে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে যে আপনারা সোচ্চার, এই জুলাই সনদের দাবি মানে বাস্তবায়নের সঙ্গে এই কাঙ্ক্ষিত ইসলামী শরিয়া বা খেলাফত কায়েমের
কোনো অগ্রগতি সাধিত হবে কিনা, এটা আপনারা এরকম মনে করছেন কিনা? মানে জুলাই সনদ ও শরিয়া ভিত্তিক শাসনের জি কোনো জি জি সম্পর্ক জি রয়েছে কিনা? খেলাফতের যে ব্যবস্থা বা ইসলামী ব্যবস্থা, আমরা যেটা বিশ্বাস করি অ্যাজ এ মুসলিম, সেটা হলো যে আল্লাহ প্রদত্ত যে ব্যবস্থা, সেটাই মানব জাতির জন্য সবচেয়ে কল্যাণকর ব্যবস্থা। আদার্স অন্যান্য সেক্টরের মতো রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থা, শাসন ব্যবস্থার ক্ষেত্রেও ইসলামের চেয়ে উত্তম এবং সুন্দর কোনো ব্যবস্থা হতে পারে না। মানুষের সাম্য, মানবিক মর্যাদা, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে ইসলাম হলো সর্বশ্রেষ্ঠ ব্যবস্থাপনা এবং একমাত্র নির্ভুল ব্যবস্থাপনা। কাজে সেই ক্ষেত্রে ইসলামের যে বড় একটি মৌলিক চাহিদা, সেটি হলো মানব সমাজের মধ্যে সাম্য এবং ইনসাফ কায়েম হওয়া, বৈষম্য দূরীভূত হওয়া। তো আমরা মনে করি যে জুলাই সনদের রাষ্ট্রীয় ভিত্তি প্রতিষ্ঠার মাধ্যমে তো একটা বৈষম্য বিদরিত হওয়ার ক্ষেত্রে, ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের এক ধাপ অগ্রগতি হবে। বিগত যে ৭২-এর বাংলাদেশের যে বন্দোবস্ত, রাজনৈতিক বন্দোবস্ত, সেটাকে আমরা চরম বৈষম্যপূর্ণ, ইসলামের প্রতি অনেক বেশি বিদ্বেষী মনোভাবাপন্ন আমরা মনে করি। সেই জায়গাটা থেকে জুলাই সনদ অবশ্যই, যেহেতু এর মধ্যে অনেকটা ভারসাম্য আসবে, ইনসাফের, ন্যায়ের, ন্যায় এবং ইনসাফ মানেই হলো ইসলামের প্রতি এক ধাপ অগ্রগতি। ওকে, মাওলানা মামুনুল হক, আপনি এই সারিয়া ভিত্তিক শাসন ব্যবস্থার যে কথা বলছেন, সেইটা আমি আগেও আপনাকে এই প্রশ্ন করেছিলাম, আবারও আপনাকে এই প্রশ্ন করতে চাই যে আপনারা যে সারিয়া শাসন চান, সেই রকম কোনো সারিয়া শাসন এই মুহূর্তে পৃথিবীর কোনো জায়গায় আসলে চলছে কিনা? সৌদি আরব, ইরান, আফগানিস্তান, তুরস্ক বা মিশর, এই রকম মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কোথাও এই মডেলটা চলছে কিনা? আপনারা কোন মডেলটা আসলে অনুসরণ করতে চান? আমিও আগে যেরকম জবাব দিয়েছিলাম, আমার সেই প্রশ্নের একই রকম জবাব, যে সৌদি আরব বা মিডিল ইস্টের যে দেশগুলো আছে, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, এই সকল দেশগুলোতে শরিয়ার একটা দিক তারা ফলো করে। বিচার ব্যবস্থা, তারা শরিয়ার অনেকগুলো বিধিবিধান সেখানে কার্যকর রয়েছে। রাজনৈতিক যেই তার যে মডেল, সেটা খুব আংশিকভাবে ইরান কিছুটা ফলো করার চেষ্টা করে। ইরানের ধর্মীয় বিশ্বাসের দিক থেকে আমাদের সাথে যথেষ্ট মতপার্থক্যের জায়গা আছে। তুরস্ক, তারা যেই জায়গায় ছিল, একেবারেই সম্পূর্ণ ধর্মকে সিদ্ধান্তের মাধ্যমে রাষ্ট্র থেকে উৎখাত করা হয়েছিল, সেখান থেকে আবার তারা সেই খেলাফতে উসমানিয়ার দিকে ফিরে যাওয়ার পদক্ষেপ নিচ্ছে এবং চেষ্টা করছে বলে তাদের নানা আয়োজনের দ্বারা এটা প্রতীয়মান হয়। এই সব রাষ্ট্রের পাশাপাশি সাম্প্রতিক ইমারাতে ইসলামিয়া, আফগানিস্তান, নতুন যে সংযুক্তি ইসলামী শরিয়া বাস্তবায়নের ক্ষেত্রে, তারাও যথেষ্ট উন্নতি এবং অগ্রগতি অর্জন করেছে, কিন্তু তারাও এখনো কাঙ্ক্ষিত সকল বিষয়ে পরিপূর্ণ, আহ, সকল বিষয়ে শতভাগ সাফল্য অর্জন করেছে, এটা বলার সময় এখনো হয়নি। কাজেই সেই বিবেচনায় বর্তমানে প্রচলিত বা পৃথিবীর কোন রাষ্ট্রকেই আমি নিরঙ্কুশ ভাবে আমার মডেল অথবা আমার অনুসরণীয় দৃষ্টান্ত হিসেবে আমি উপস্থাপন করব না। বরং আমরা খেলাফতে রাশেদার যে শাসন ব্যবস্থা কোরআন সুন্নাহ এবং ইতিহাস থেকে আমরা পাই, সেটাই হলো আমাদের মডেল। আহ, আরেকটু যদি পরিষ্কার করতেন যে আপনার স্কুল, মানলাম যে পৃথিবীর কোনো রাষ্ট্রকে আপনি মডেল হিসেবে নিচ্ছেন না, আদর্শ হিসাবে আপনি কাকে নিচ্ছেন? কারণ স্কুল অফ থটসেও আমরা নানা সময় নানা জনের মধ্যে মত পার্থক্য দেখি, যে ইসলাম ধর্ম অনুসরণ করলে, আপনি ইরানের কথা বললেন, আফগানিস্তান বা সৌদি আরবের কথা বললেন, এখন হাশেমি, উমায়া, খোলাফায়ে রাশিদিনের কথা বললেও সেইটাও আবার মানে যেহেতু ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় থেকে এটি একটি উমায়াদের জায়গা থেকেও আমরা একটা আলাদা স্কুল অফ থটস দেখি, যেটা আপনি আসলে অনেক বেশি জানেন। তো সেই স্কুল অফ থটসের মধ্যে আপনারা আসলে কোন স্কুল অফ থটস অনুসরণ করবেন যদি আপনারা রাষ্ট্র ক্ষমতায় আসেন? স্কুল অফ থটস বলতে আমাদের যে ফিকহের ক্ষেত্রে, হুম হুম মানে আমরা যে ফিকাহ মানি, ইসলামের ফিকাহ মানার ক্ষেত্রে স্কুল অফ থটস এর একটা পার্থক্য, সেটা শুধুমাত্র ইসলামী ফিকহের ক্ষেত্রে চারটা স্কুল অফ থটস আছে এবং চারটার বাইরে
আরেকটা স্কুল অফ থটস বর্তমান সময়ে বিশ্বজুড়েই জনপ্রিয়তাও আছে, সেটি হলো যেটাকে সালাফি হুম, একটি স্কুল অফ থটস আমরা বলতে হুম, পারি। এই 5টি স্কুল অফ থটস বর্তমানে পৃথিবীতে চলছে ফিকহের ক্ষেত্রে। হুম, আর যদি ইসলামী আকীদার বিশ্বাস সহ বলি, তাহলে মৌলিকভাবে দুটি পার্থক্য বা দুটি এখানে ভাগ। একটা হলো শিয়া আর একটা হলো সুন্নি। এই সুন্নির মধ্যে কিন্তু সমস্ত স্কুল অফ থটস গুলো একীভূত। তো আমরা সেই জায়গায় কোনোভাবেই শিয়া মডেলকে আমরা বিশ্বাস, চিন্তা, দর্শনের ক্ষেত্রে অনুসরণ করি না। আমরা সুন্নি থটসটাকে অনুসরণ করি। এবং রাষ্ট্রবিজ্ঞান ক্ষেত্রে, রাষ্ট্রবিজ্ঞান এবং রাজনীতির ক্ষেত্রে এই স্কুল অফ থটস গুলোর মধ্যে কোনো ভেদাভেদ নেই। এখানে সুন্নি যেই মতবাদ, যেটা কোরআন সুন্নাহ ভিত্তিক, সেটাকে আমরা আমাদের মডেল বলে এবং আমাদের স্কুল অফ থট হিসেবে আমরা অনুসরণ করি। কিন্তু মাওলানা মামুনুল হক, কতগুলি জিনিসের ক্ষেত্রে স্পষ্ট মানে মাযহাবগত একদম পার্থক্য রয়েছে, যেমন হানাফি মাযহাবের সাথে শাফি মাযহাবের আসলে শাস্তি, দণ্ড, বিধি এগুলি নিয়ে কিন্তু আসলে পার্থক্য রয়েছে, যেটা আপনি আবারও বলি হ্যাঁ, মানে মালিকি বা হাম্বলির মানে হ্যাঁ, পার্থক্য রয়েছে এই ক্ষেত্রে আপনি হ্যাঁ, কি? এটা আমি বলি, জি, এই জায়গাটা আমি বলছি জি, যে সেক্ষেত্রে আমি যেটা বললাম যে শাসন ব্যবস্থার মধ্যে শুধুমাত্র বিচার ব্যবস্থায় হুম, বিচারিক যেই বিষয়গুলো, আদালতের বিষয়গুলোতে মাযহাবগত কিছু মতভিন্নতা রয়েছে। হুম, হুম, এবং সেখানে পৃথিবীতে যেই শরিয়া আদালতগুলো বর্তমানে পরিচালিত হচ্ছে, পাকিস্তানের শরিয়া আদালতের এক ধরনের প্রচলন আছে। ইভেন আমাদের পার্শ্ববর্তী ভারতেও হুম, যে আপনার ফ্যামিলি বা পারিবারিক আদালত হিসাবে যে আদালত আছে, সেই আদালতেও কিন্তু রাষ্ট্রীয়ভাবে সেটা সমর্থিত এবং রাষ্ট্রীয়ভাবে সেটা পরিচালিত। সেখানেও এক ধরনের স্কুল অফ থট অনুসরণের একটি বিষয় রয়েছে। তারপরে মিডিল ইস্টে যে শরিয়া আদালতগুলো আছে, হুম, হুম, সেগুলো একটা মাযহাবকে অনুসরণ করে। তুরস্কে তারা এক ধরনের মাযহাব অনুসরণ করে। হুম, এবং আফগানিস্তানে তারা যে সম্পূর্ণ শরিয়া আদালত প্রতিষ্ঠা করেছে, তারা কিন্তু সেই শরিয়া আদালত সম্পূর্ণ হানাফি মাযহাব অনুযায়ী তারা পরিচালনা করে। হুম, কাজেই এই শরিয়া আদালত পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রের যে বিচার ব্যবস্থা থাকে, হুম, সেই বিচার ব্যবস্থার এক ধরনের স্বাধীনতা আছে, যে কোরআন সুন্নাহর মূল যে আদর্শের উপর থেকে মাযহাবগত ব্যবধানের ক্ষেত্রে তারা শরীয়তের ফিকহের অন্যান্য মাসালার মধ্যে যেমন যে কোনো মাযহাব অনুসরণ করার মূলনীতি আছে, ঠিক সেই রকমই বিচারিক ক্ষেত্রে, আদালতের ক্ষেত্রেও যে কোনো একটি স্কুল অফ থট অনুসরণ করার মূলনীতি আছে। সেই মূলনীতিকে অনুসরণ করে আদালত সেটা অনুসরণ করতে পারে। আমি পরবর্তী আলাপে যাই, কারণ আপনার কাছে অনেক প্রশ্ন রয়েছে, কিন্তু আমরা আশা করব যেগুলি জি। বিষয়ের মধ্যে থেকে মানুষের সরাসরি সম্পর্ক রয়েছে, যেমন নারী শিক্ষা, নারী কর্ম, অন্য ধর্মাবলম্বীদের প্রতি ব্যবহার, সেক্ষেত্রে যেহেতু মাযহাবগত পার্থক্য রয়েছে, কোরআনের না, বিভিন্ন বিষয় নিয়ে। আমি বলি খালেদ জি, ভাই, জি, একটু বলি। বলেন। আপনি যে এই 3টা পয়েন্ট উল্লেখ করলেন, জি, নারী শিক্ষা, জি, নারী কর্ম এবং অন্য ধর্মাবলম্বীদের জি। অধিকার, এই জায়গাগুলোতে মাযহাবের তেমন কোনো ব্যবধান নেই। আচ্ছা, এগুলো সব মাযহাবী। আমার মনে হয় যে আপনারা কোনটা অনুসরণ করবেন সেটা নিশ্চয়ই বলবেন, এবং অর্থনৈতিক অবস্থা, বিচারিক ব্যবস্থা, তারপরে হচ্ছে পাঠ্যক্রম, বৈদেশিক যে সম্পর্ক, সেসব ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই এগুলি পরিষ্কার করবেন, এবং আমরা কি সেগুলি আপনারা অবশ্যই, নিশ্চয়ই অবশ্যই। সেগুলি নিশ্চয়ই আপনারা স্পষ্টভাবে বলবেন যে এটার ক্ষেত্রে যখন আপনারা নির্বাচনের ক্ষেত্রে যাবেন। আমি পরবর্তী প্রসঙ্গে যাই। সেটি হচ্ছে যে গত কয়েক মাস ধরে আপনি জানেন যে হেফাজতে ইসলামের আমির জামায়াতে ইসলামীকে নিয়ে একের পর এক নেতিবাচক বক্তব্য দিচ্ছেন। আমি যদি একটু পরে বলি যে উনি বলছেন জামায়াতের ইসলাম মদিনা নয়, মওদুদির ইসলাম, জামায়াতের আকিদা সহি নয়, জামায়াত কাদিয়ানীদের চেয়েও ভয়ঙ্কর, জামায়াত ইমানের বড় ডাকাত, এসব বলে তিনি জামায়াতকে ভোট দিতে নিষেধ করছেন। আপনি হেফাজতের আমিরের বক্তব্যকে বলছেন ব্যক্তিগত মন্তব্য। এই বক্তব্য যদি সংগঠনেরও নাও হয়, এই বক্তব্যগুলি নিয়ে আপনার ব্যাখ্যা বা মূল্যায়ন কি, আমি এটা জানতে চাই। যে মিডিয়ায় আমরা নিউজটা এরকম দেখতে পাই যে হেফাজত এখন কিছুটা বিএনপির দিকে, আর হেফাজত নেতাদের রাজনৈতিক দলগুলি কিছুটা জামায়াতের সঙ্গে। আপনি যদি একটু আমাদের একটু বলতেন যে জামায়াতকে যেভাবেই তিনি হুম। বলছেন, হেফাজতের আমির জনাব শাহ মহিবুল্লাহ বাবুনগরী, তার বক্তব্যটাকে আপনি ব্যক্তিগত মন্তব্য বললেও, যেহেতু তিনি একটি আপনাদের অরাজনৈতিক সংগঠনের আমির, সেটাকে আপনারা আসলে কি হয় দেখেন?
তো উনি যেহেতু অরাজনৈতিক ব্যক্তিত্ব, তার বক্তব্যগুলো অরাজনৈতিক, এবং তিনি তার ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকেই এই বক্তব্যগুলো দিয়েছেন। হ্যাঁ, বক্তব্যগুলোর মধ্যে কিছু বিষয় আছে যে বিষয়গুলো একটা উপমা, হ্যাঁ, একটা বিষয় হলো একটা এক্সাম্পল অথবা কোন একটা দৃষ্টান্ত বর্ণনা করা হয়। রূপক অর্থের একটা বিষয় আমরা জানি ব্যবহারিক ক্ষেত্রে আছে। যেমন আমি দৃষ্টান্ত হিসেবে একটা কথা বলি। যেমন আমাদের মধ্যে অনেক বড় একজন ইসলামিক স্কলার, এই বিগত শতাব্দীর, আল্লামা জাহেদ কাউসারি তার নাম। তার একটা খুব জনপ্রিয় একটা মন্তব্য আছে, সেটা হলো আল্লাহ মাযহাবিয়াতু কান্তারাতুল্লাহ দীনিয়া, যে মাযহাবকে অস্বীকার করা এটা ধর্মকে অস্বীকার করারই একটা সিঁড়ি। তো অথচ আমরা কিন্তু এটা বলি না, আমাদের দৃষ্টিভঙ্গিগতভাবে আমরা এটা বলি না যে যে মাযহাব মানে না সে দিন মানে না, এমনটা কিন্তু বলি না। কিন্তু ওনার এই কথাটা, এটা হলো একটা সুদূর প্রসারী রূপক অর্থের এবং পরবর্তী একটা পরিণাম বিবেচনায় তিনি এই কথাটি বলেন। ঠিক তদ্রূপ আমিরে হেফাজতের যে মন্তব্যটি আপনি কোট করলেন, সেটি মূলত ওনার নিজস্ব মন্তব্য না। এটা আমাদের উপমহাদেশের একজন খ্যাতিমান আলেমে দ্বীন এবং এই পাক ভারত উপমহাদেশের, ভারত এই স্বাধীনতা, ইংরেজ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম রূপকার হুসাইন আহমদ মাদানী, যিনি ভারতের অত্যন্ত প্রভাবশালী দারুল উলুম দেওবন্দের বড় মাপের একজন শাইখুল হাদিস, তার এই মন্তব্য যে তিনি বলেছেন যেটা, যে মওদুদী সাহেবের যে ওনার যে দৃষ্টিভঙ্গি ইসলাম সংক্রান্ত বিষয়ে, সেই দৃষ্টিভঙ্গিগুলো যদি পরিপূর্ণভাবে প্রতিফলিত হয়, তাহলে তার যে ফলাফলটা দাঁড়াবে, সেই ফলাফলটা অনেক ভয়ঙ্কর। তো যেহেতু কাদিয়ানি ফিতনাটা এটা একটা সীমিত পরিসরের মধ্যেই এটা সীমাবদ্ধ, কিন্তু মওদুদী সাহেবের তার যে চিন্তাধারাগুলো, সেগুলো ব্যাপক মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টিকারী, ব্যাপক মানুষের মধ্যে এটা জনপ্রিয়তা লাভ করেছে। সেই বিবেচনায় উনি বলেছেন যে মওদুদী মত এই কাদিয়ানি মতবাদ তো একটা গণ্ডিবদ্ধ কিছু মানুষকে বিভ্রান্ত করছে, কিন্তু মাওলানা মওদুদী সাহেবের যেই চিন্তাধারাগুলো ধর্ম সংক্রান্ত, ইসলাম সংক্রান্ত, ইতিহাস সংক্রান্ত, সাহাবিদের সংক্রান্ত, নবীদের সংক্রান্ত, সেই বিশ্বাসগুলো, এটার যে পরিণাম, যদি কেউ শায়েক সেই বিশ্বাসগুলিকে, আমার একটা প্রশ্ন আছে, সেটা একটু হচ্ছে কথাটা শেষ করে, যে একটু এই কথাটা শেষ, এক জি মিনিট, এক মিনিট ভাই, জি একটু। জি জি যে যদি কেউ এই বিশ্বাসগুলোকে ধারণ করে নেয়, হুম তাহলে তার ফলাফল তার জীবনে অত্যন্ত ভয়াবহ ঘটতে পারে। ইতিমধ্যে বারবার কিন্তু জামাতে ইসলাম তারা এই কথা বলার চেষ্টা করে হুম যে তারা সম্পূর্ণরূপেই মওদুদী সাহেবের সকল মতবাদকেই যে তারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে, এমন ঘটনা কিন্তু তাদের, ঘোষণা তাদের পক্ষ থেকে নেই। তো সেই জায়গা থেকে আমিরে হেফাজতের বক্তব্য হলো মূলত মওদুদী সাহেবের চিন্তাধারা ব্যক্তিগত, এবং তার সেই চিন্তাধারাগুলি অনুসরণ করলে, কেউ ধারণ করলে তার যে ভয়াবহ ফলাফল ঘটতে পারে, সেই বিষয়ে সতর্কবাণী। আর আমরা যেই জায়গা থেকে কাজ করতেছি, সেটা হলো আমরা মনে করি যে ইসলামী রাজনৈতিক দল হিসাবে আমাদের প্রধান ফোকাস পয়েন্ট হলো যারা রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম চায় আর যারা রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম চায় না। যখন ইসলামিক রাজনৈতিক সংগঠন হিসেবে আমার অবস্থান, যারা রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম চায় তাদের পক্ষে আমাকে অবস্থান নিতে হয়। কাজেই এই জন্য যিনি রাজনীতি করেন আর যিনি রাজনীতি করেন না, তার মূল ফোকাস পয়েন্ট একটা হয় না কখনোই। আহ, জি আপনি বলেন। আমার কাছে, আপনার কাছে আমার যে প্রশ্ন ছিল যে সেটা হচ্ছে যে আপনি বলছেন যে উনি একজনকে কোট করে বা উদ্ধৃত করে একটা কথা বলছেন, সেক্ষেত্রে আপনি একটা উদাহরণও দিলেন, কিন্তু আপনি কি এটাকে এরকমই মনে করেন কিনা, আপনি কি এই কোটটা দিতেন কিনা? জনাব আল্লামা বাবুনগরী যেটাকে বলছেন, কাদিয়ানীরা ইমানের যত ক্ষতি করতে পারেনি, এটা জামায়াতে একজন, ইসলামী তার চেয়ে বেশি ক্ষতি করেছে। ইনি কাউকে কোট করছেন মানে তো তাকে আসলে এন্ডোর্স করছেন, তাই না? মানে এটা আরেকজনকে উদ্ধৃত করেও আমরা যখন একটা কথা হ্যাঁ বলি, তার হ্যাঁ, বক্তব্যের সাথে আমি একমত হয়ে বলি। যার আপনি এই যার বক্তব্যের সাথে যার একমত না? কথাটা, জি, আপনি এই বক্তব্যের সাথে একমত না তাহলে? আমি এই বক্তব্যের সাথে একমত না, আমি কথা বলিনি। আচ্ছা। আমি সেই বক্তব্যের যে ব্যাখ্যা, হুম হুম সেই বক্তব্যের যে মূল উদ্দেশ্য,
সেই উদ্দেশ্যটাকে আমি ব্যক্ত করলাম। এবং এই বক্তব্যটা আমাদের একজন অনুসরণীয় ব্যক্তির, এবং তিনি রাজনৈতিক দূরদৃষ্টি সম্পন্ন হুম এবং ধর্মীয় স্কলার। হুম কাজেই তিনি তার ধর্মীয় জায়গা থেকে এটার পরিণামের বিষয়ে সতর্ক করেছেন। আমরা জামাতে ইসলামের যারা আছে, মওদুদী সাহেবের ফলোয়ার, তাদেরকেও আমরা সতর্ক করার জন্য আমরা ওই কথা বলি যে ওকে। এই বিষয়টা যদি আপনারা যদি ভুল করেন, তাহলে আপনারা এই ধরনের ক্ষতির মধ্যে পতিত হতে আপনি পারেন। কি মনে করেন যে আল্লামা মামুনুল হক, আপনি কি মনে করেন যে মওদুদী সাহেবের দেখিয়ে দেওয়া আদর্শ বা পথ বাদ দিলে জামায়াতে ইসলামী যে মানে কথা বলে সেই রাজনীতিতে তারা থাকবে, নাকি তাদের কিছু পরিবর্তনও করতে হবে যদি ব্যাপারটা শুধু মওদুদী সাহেবই হয়? হ্যাঁ, শুধু এখানে আমি জামাতে ইসলামের রাজনীতি সম্পর্কে আমার যে অবজারভেশন, হুম সেটা হলো জামাতে ইসলাম অনেক ক্ষেত্রেই মওদুদী সাহেবের অনেক আদর্শকেই তারা অনুসরণ করে না। ওকে। যারা মওদুদী সাহেবের একনিষ্ঠ ভক্ত, তাদের পক্ষ থেকে জামাত ইসলামের ব্যাপারে এই ধরনের বড় ধরনের আপত্তিও আছে হুম যে মওদুদী সাহেবের বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিলোসফি, তার হুম বেশ কিছু দর্শন জামাত ইসলাম রাজনীতিতে অনুসরণ করছে না। যেরকম জামাত ইসলাম যেইভাবে হুম গণতান্ত্রিক ধারাকে প্রমোট করছে, এটা মওদুদী সাহেবের মূল তার যে বক্তব্য, তার যে আদর্শ, সেটা থেকে অনেকে হুম মনে করেন যে জামাত ইসলামের বিচ্যুতি ঘটেছে। ওকে। কাজে সেই হিসাবে আমি বলতে চাই এই জায়গায় কিছুটা ব্যবধান আছে আর কি।